একজন সাধারণ ব্যাংক কর্মচারী যার ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হয়, ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখতো সবসময়। নিজের বাচ্চাকে যে একটা টি-শার্ট পর্যন্ত কিনে দিতে পারতো না, সেই ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে, আসুন জেনে আসি সাধারণ মধ্যবিত্ত কোটিপতি হওয়ার গল্প। গল্পের মুভির শুরুতে গল্পের প্রধান চরিত্র ভাস্করকে দেখানো হয়। ১৯৯২ বোম্বে শহরে সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েন। মর্নিং ওয়ার্ক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসাররা তার রাস্তা আটকে দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়ি তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে মাগাদা ব্যাংকে চলে যায়। ভাস্কর জানতে চায় তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। সিবিআই অফিসার লক্ষণ তখন বলে, তোমার নামে কিছু কমপ্লেন আছে, যেমন ব্যাংকের ফান্ড মিস ইউজ করা, সিকিউরিটি ইস্যু এবং ব্যাংকের রিসিট ফেক বানানো। তাই আমরা তোমাকে ইনকোয়ারি করতে এখানে এনেছি। তখনই সেই ব্যাংকেই ভাস্করের ওয়াইফ সুমিতি কল করে জানায় সিবিআই তাদের বাড়িতে এসেছে। ভাস্কর বলে সিবিআই তাদের কাজ করেছে, তুমি তাদের সাথে কোঅপারেট করো। সিবিআই ভাস্করের তার ব্যাপারে বলতে বলে, আর তখনই ভাস্কর তার জীবনের কাহিনী বলতে শুরু করে। সালটা তখন ১৯৮৯। মাগাদা নামে একটি ব্যাংকে ভাস্কর ৬,০০০ টাকা বেতনে চাকরি করে। ভাস্কর তার দায়িত্ব সৎভাবে পালন করে। ব্যাংকের ম্যানেজার ভাস্করকে ডেকে তার কাজের প্রশংসা করে। তাকে জানায় সামনে এইভাবে ভালোভাবে কাজ করতে। ১ মাসের মধ্যেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিটায়ার্ড হবে। ভাস্করের ইচ্ছা সেই চেয়ারে যেন সে বসতে পারে, আর এই কারণে সে সমস্ত কাজ খুব মনোযোগ দিয়ে করে। এই সময় কম্পিউটারের ব্যবহার তেমন ছিল না, তাই তারা ব্যাংকের সমস্ত কাজকর্ম খাতাতে করে, আর প্রত্যেক মাসের শেষে একদিনে মাসের সমস্ত ডিটেলস কম্পিউটারে এন্ট্রি করা হতো। লাস্ট ৩ বছর ধরে ভাস্কর ব্যাংকের বেস্ট এমপ্লয়ি হয়ে এসেছে, আর এই জন্য তার নিজের উপর খুব গর্ববোধ হয়। ব্যাংকের মারুতি ৮০০ মডেলের একটা কারও রয়েছে। কেউ একজন ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটি নিয়েছিল, কিন্তু লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক সেই গাড়িটিকে ৬ মাস ধরে জব্দ করে রেখেছে। আর গাড়িটি কিনে নেওয়ায় ভাস্করের একটা স্বপ্ন। এই ব্যাংকে ভাস্করের সাম্বা নামে এক বন্ধু রয়েছে। তারা একই স্কুলে পড়াশোনা করত। মাধ্যমিক পাশ করার পর ভাস্কর চাকরি পায়, আর সাম্বা ফেল করে ব্যাংকে পিয়নের চাকরি পায়। ভাস্কর এত অল্প টাকায় সংসার চালাতে না পেরে সে পাশাপাশি সাইড বিজনেসও করে। ব্যাংকের অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না, আর ভাস্কর পাশের ক্যাফেতে বসে সে সমস্ত লোকের ফর্ম ফিল আপ করে দেয়, আর বিনিময়ে তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে থাকে। একদিন ব্যাংকের ভাস্করের কাছে অ্যান্টনি নামে এক লোক লোন নিতে আসে। সে ২ লাখ টাকা লোন নিতে চায়। ভাস্কর তার কাছ থেকে জানতে চায় এত টাকার বিনিময়ে সে কি সিকিউরিটি রাখতে পারবে। অ্যান্টনি তখন কোর্টের লাইসেন্স জমা রাখতে চায়। ভাস্কর জানায় ব্যাংকে এসব কাগজ দিয়ে কাজ হবে না। সে ওই লোককে সেখান থেকে তাড়িয়ে দেয়। ব্যাংকের থেকে বাড়ি ফেরার সময় ভাস্কর তার কলোনিতে দিয়ে ঠিকমতো বাড়ি ফিরতে পারত না, কারণ কলোনির প্রায় সবাই কাছ থেকে সে টাকা ধার নিয়ে রেখেছে, যা সে এখনো পরিশোধ করতে পারে নাই। ভাস্করের বাড়িতে তার স্ত্রী সুমিতি, তার ছেলে কার্তিক, বাবা আর ২ ভাই বোন রয়েছে। তার বাবা একসময় শহরের বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, তবে বন্ধুর সাথে বিজনেস করতে গিয়ে ধোঁকা খেয়ে যায়, আর সেই ধোঁকা না সামলাতে পেরে প্যারালাইজড হয়ে পড়ে। সুমিতি ভাইয়ের ছেলের জন্মদিন। ভাস্কর তার পরিবার নিয়ে সেখানে আসে, কিন্তু জন্মদিনে গিফট নেওয়ার মতো টাকা ভাস্করের ছিল না। তাই সুমিতি তাদের ছেলের কার্তিকের একটা খেলনা গিফট হিসেবে নিয়ে যায়। বাড়িতে ভাস্কর গরিব বলে তেমন কেউ পাত্তা দিত না। সুমিতির মা সুমিতিকে দ্বিতীয় বিয়ের জন্য চিন্তা করতে বলে, আর এতে সুমিতি তার মায়ের ওপর রেগে যায়। আর তখনই সে নোটিশ করে সবাইকে অনেকগুলো কেকের পিস দিলেও তারা কার্তিককে একটা ছোট কেকের পিস দিয়েছে। কার্তিক আরেকটি পিস চাইলে সুমিতির ভাইয়ের ওয়াইফ বলে, তোমার জন্য এতটুকুই ঠিক আছে। সুমিতি এসব সহ্য করতে না পেরে ভাস্কর আর কার্তিককে নিয়ে তাদের সাথে বাড়ি থেকে বের হয়ে পড়ে। তবে কার্তিকের খুব খিদে পেয়েছে, তাই তার জন্য একটি রাস্তার দোকান থেকে কিছু খেতে আসে। তবে ৩ জনের জন্য যথেষ্ট খাবার কেনার পয়সা ভাস্করের ছিল না। তবুও ওই দোকানদার বুঝতে পেরে তাকে কম পয়সাতে ৩ জনে খাবার দিয়ে দেয়। সুমিতি তার পরিবারের ব্যবহারে ভীষণ কষ্ট পায়। সে কান্না করতে থাকে। সে ভাস্করকে বলে, তুমি আমাকে লোন নিয়ে একটা খাবারের দোকান করে দাও। আমি টাকা ইনকাম করব। আমাদের আর কোনো অভাব থাকবে না। ভাস্কর সুমিতিকে জানায় তার সামনে প্রমোশন হবে, তখন তাদের আর কোনো অভাব থাকবে না। আর অলরেডি তার একটা লোন চলছে, সেটা শোধ না করা পর্যন্ত ব্যাংক তাকে কোনো আর লোন দিবে না। সে সুমিতিকে শান্ত করা আর তার রাগ ভাঙিয়ে সে খাবারটা ভাগ করে খায়। পরদিন আবার অ্যান্টনি আসে ভাস্করের কাছে লোন নিতে। অ্যান্টনি তখন জানায় সে মালয়েশিয়া থেকে ৩০টি টিভি আনিয়েছে। সে তার জন্য ৫০,০০০ টাকা অ্যাডভান্সও করেছিল। বাকি ২ লাখ টাকা ডেলিভারি হওয়ার সময় দেওয়ার কথা ছিল, কিন্তু যার কাছ থেকে টাকা ধার নেবে বলেছিল
বলেছিল সেই লোক এখন আর টাকা দিতে পারবে না। সে জানায় আমি মাল বিক্রি করে সমস্ত টাকা দিতে পারবো, কিন্তু আমার তার আগে মালগুলো হাতে পেতে হবে। আর শিপের ক্যাপ্টেন আমাকে জানিয়েছে আমি টাকা না দিলে 2 দিনের মধ্যে সে মালগুলো নিলামে তুলে দিবে। ভাস্কর বলে কিন্তু আমি এই ব্যাপারে কিছুই করতে পারবো না, ব্যাংকের কিছু নিয়ম আছে। সাম্বা তখন ভাস্করকে বুদ্ধি দেয়। ভাস্করকে বলে সুমিতি ভাইয়ের অর্থাৎ তার শালার কাছ থেকে 2 লাখ টাকা ধার চেয়ে দেখতে, তার বিনিময়ে অ্যান্টনির কাছ থেকে তারা কিছু লাভ নিয়ে নেবে। ভাস্কর জানে সুমিতির ভাই তাকে কখনোই টাকা ধার দিবে না। পরদিন ব্যাংকে আসার সময় পাড়ার একজন সবার সামনে ভাস্করের কাছে টাকা চায়। লোকটি ভাস্করের থেকে তার ওয়ালেট নিয়ে দেখে সেখানে 1 পয়সাও নেই। সে চিৎকার চেঁচামেচি করে পাড়ার সমস্ত লোকের সামনে তাকে যা ইচ্ছে তাই ছোট করতে থাকে। লোকটি জোরাজুরি করে ভাস্করের স্কুটির চাবির জন্য। ভাস্কর সেটা দিতে না চাইলে লোকটি ভাস্করের পকেট ছিঁড়ে ফেলে সেখান থেকে তার স্কুটির চাবিটা নিয়ে নেয়। এতগুলো লোকের সামনে এভাবে অপমানিত হয়ে ভাস্কর ভীষণ লজ্জিত বোধ করে। স্কুটি না থাকায় সে সারা রাস্তায় দৌড়ে দৌড়ে আসে ব্যাংকে। আর ব্যাংকে এসে সে যেটা দেখতে পায় সেটার জন্য একদমও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় যেখানে তার প্রমোশন পাওয়ার কথা ছিল সেখানে ব্যাংকের অন্য আরেকজন কর্মচারীকে প্রমোশন হয়েছে। সে পুরোপুরি ভেঙে পড়ে। সাম্বা একটা লেটার নিয়ে এসে ভাস্করকে জানায় যে ম্যানেজার সারাক্ষণ তার প্রশংসা করেছে, যে ম্যানেজার তাকে আশ্বাস দিয়েছিল প্রমোশন দিবে, সেই ম্যানেজারের রিকমেন্ডেশন লেটারে ভাস্করের নামই ছিল না। ভাস্কর ওই লেটার নিয়ে ম্যানেজারের রুমে আসে, জানতে চায় তার মধ্যে কিসের কমতি ছিল। সে আজ পর্যন্ত সমস্ত কাজ ঠিক মতো করেছে। সে প্রতিদিন টাইমে অফিসে এসেছে, কোনো কারণ ছাড়া ছুটি নেই। তাহলে কেন প্রমোশন হলো না? ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ভাস্কর কিছুতেই বুঝতে চায় না। বরঞ্চ সে বলেই ফেলেছে ম্যানেজার সুধীরকে ফেভার করে তাকে এই চাকরিটা দিয়েছে। এই কথা শুনে ম্যানেজার চেঁচিয়ে বলে সুধীর তোমার থেকে ব্যাংকে অনেক বেশি অ্যাকাউন্ট খুলেছে, আর সে তোমার মতো সাইড বিজনেস করে না। তুমি যেটা করেছো সেটা ইলিগাল। আমি জিএম কে এই ব্যাপারে বলে তোমার চাকরি থাকবে না। এই বলে সে ভাস্করের নামে কমপ্লেন করতে চায়, তবে ভাস্কর কোনো রকম চাকরি হারাতে পারে না। সে অলরেডি তার পরিবার নিয়ে এতে অনেক কষ্টে আছে। অফিসের সবার সামনে ভাস্কর কান্না করতে থাকে। ম্যানেজার পা ধরে ক্ষমা চাইতে থাকে। অফিসের সবাই ম্যানেজারকে বলে ভাস্করকে মাফ করে দিতে। ম্যানেজার তাকে ওয়ার্নিং দেয় সে যেন আর এই কথা কখনোই যেন না বলে। কিছুক্ষণ পর ভাস্কর নিজেকে সামলে নেয়। সে একদম নর্মাল বিহেভ করতে থাকে, সবার সাথে এমন ভাবে কথা বলতে থাকে যেন তার আজ কিছুই ঘটে নেই। এরপর ভাস্কর আর সাম্বা ক্যাফেতে চা খেতে আসে। আর কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় অ্যান্টনি। ভাস্কর প্রতিবারের মতো এবার তাকে আর চলে যেতে বলে না, বরঞ্চ সেখানে তাকে বসতে বলে আর তার কাছে সমস্ত ডিটেলস জানতে চায়। অ্যান্টনি জানায় ইন্ডিয়াতে আজকাল ইলেকট্রনিক জিনিস যেমন সনি, প্যানাসোনিক এসব ব্র্যান্ডের খুবই ডিমান্ড। ইন্ডিয়াতে এই সমস্ত ব্র্যান্ডের টিভি 40,000 টাকা বিক্রি হয়, কিন্তু সেই এই টিভি মালয়েশিয়া, সিঙ্গাপুর দেশগুলো থেকে 12,000 টাকা দিয়ে পাওয়া যায়। আর বড় অর্ডার হলে 8 থেকে 9,000 টাকা পাওয়া যায়। সাম্বাবন জানতে চায় ইন্ডিয়াতে এত দাম কেন? অ্যান্টনি বলে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হয়, তার জন্যই দামটা বেড়ে যায়। আর অ্যান্টনি এমনই 30টা টিভি ইলিগাল ওয়েতে এখানে এনেছে। তার একজন পরিচিত কাস্টম অফিসারের সাথে ডিল হয়েছে। এরপর ভাস্কর তার সুটকেস থেকে 2 লাখ টাকা বের করে অ্যান্টনিকে দেয়, বলে আপনি যা টাকা ইনকাম করবেন তার 20% আমাদের। অ্যান্টনির সাথে সাথে রাজি হয়ে যায়। সাম্বা জানতে চায় এতগুলো টাকা ভাস্কর ম্যানেজ করলো কিভাবে। ভাস্কর তখন জানায় সে ব্যাংকের লকার থেকে টাকা রাখতে গিয়েছিল, তখন এই 2 লাখ টাকা সেখান থেকে সরিয়ে নিয়েছে। সাম্বা বলে সে এতদিন সৎভাবে চাকরি করেছিল, তাহলে এসব কেন? ধরা পড়লে তাদের জেল হয়ে যাবে। তখন ভাস্কর জানা আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। অ্যান্টনি রবিবারই টাকা নিয়ে আসবে আর ভাস্কর সেই টাকাগুলো সোমবার সকালে গিয়ে ব্যাংকে রেখে দেবে। ভাস্কর একদিনে অনেক কিছু হারিয়েছে, যদি ভাগ্য সহায় হয় তাহলে সে তার পরিবারকে ভালো রাখতে পারবে। ভাস্কর অ্যান্টনির হাতে 2 লাখ টাকা দিয়ে সাম্বা আর অ্যান্টনিকে পাঠিয়ে দেয় পোর্টে সেই টিভিগুলোকে নিয়ে আসার জন্য। আর এদিকে সে বাড়ি ফিরে এসে দেখতে পায় সুমিতি বাইরে অপেক্ষা করছে, তবে সে সুমিতিকে জানায় তার প্রমোশনটা অন্য আরেকজন পেয়ে গেছে। এইভাবে সে আর কথা না বলে ঘরে চলে যায়। রাতে ভাস্কর অ্যান্টনি আর সাম্বার জন্য অপেক্ষা করতে থাকে। সারাদিন ওয়েট করে রাত হয়ে যায়। ভাস্কর অনেক চিন্তা করছে, তারা সময় মতো পৌঁছাতে পেরেছিল তো? অ্যান্টনি তাকে ধোঁকা দিয়ে দেবে না তো? মাঝরাতে সুমিতি ভাস্করকে ডেকে তোলে। ভাস্কর এসে দেখে সাম্বা এসেছে। শুধুমাত্র সাম্বাকে একা দেখতে পেয়ে ভাস্কর চিন্তায় পড়ে যায়। তখনই অ্যান্টনি হাসি মুখে টাকা নিয়ে আসে। অ্যান্টনি জানায় তারা 1.5 লাখ টাকা প্রফিট করেছে। সে ভাস্করকে 2 লাখ টাকা ফিরিয়ে দিয়ে সাথে আরো 20% 50,000 টাকা দেয়। তবে ভাস্কর সে অ্যান্টনিকে জড়িয়ে ধরে তার কথা রাখার জন্য তাকে ধন্যবাদ জানায়।
এরপর 25,000 টাকা সাম্বাকে দিয়ে বাকি 25,000 টাকা নিয়ে ভাস্কর প্রথমে চলে যায় তার স্কুটি আনতে। পরদিন সোমবার অফিসে কেউ আসার আগে ভাস্কর 2 লাখ টাকা ঠিকমতো ড্রয়ে রেখে সমস্ত টাকা ব্যালেন্স করে দেয়। এইভাবে প্রতি শুক্রবার সে ব্যাংকের থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দেয় আর অ্যান্টনি তার প্রফিট থেকে ভাস্করকে সাম্বাকে 20% দেয়। সেই টাকা দিয়ে ভাস্কর আস্তে আস্তে তার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। এইভাবে তার জীবনের অভাব আস্তে আস্তে দূর হতে থাকে। ব্যাংকের সমস্ত লোন পরিশোধ করে দেয় আর এরপর সে সেভিং করতে শুরু করে। তার সংসারে উন্নতি করতে শুরু করে। সুমিতে ভাস্করের মধ্যে এমন পরিবর্তন লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়ে। সে জানতে চায় এত টাকা কোথা থেকে আসছে। ভাস্কর তখন বলে সে অ্যান্টনির সাথে মিলে বিজনেস করছে আর বিজনেস তার ভালোই লাভ হচ্ছে। সুমিতি জানতে চায় বিজনেস করার জন্য সে টাকা কোথা থেকে পেল। ভাস্কর জানায় সে ব্যাংকের থেকে লোন নিয়েছিল আর বিজনেসের প্রফিট থেকে ব্যাংকের লোন পরিশোধ করে দিয়েছে আর তাকে এই সমস্ত নিয়ে চিন্তা করতে বারণ করে দেয়। সুমিতিকে সে হাতে কিছু টাকা দিয়ে বলে এই টাকা দিয়ে তার জন্য নেকলেস নিতে। সুমিত বলে এই টাকা দিয়ে তার ছেলে কার্তিকের বার্থডে সেলিব্রেট করার জন্য। আজ পর্যন্ত তারা কোনোদিন কার্তিকের বার্থডে সেলিব্রেট করতে পারেনি। তাদের এত বড় জন্মদিনের পার্টি করতে দেখে সবাই একদম অবাক হয়ে যায়। সবার হাসি মুখে শুধু হিংসা দেখা যাচ্ছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল টাকা কোথা থেকে এসেছে। তবে ভাস্কর তাদের নানান রকম গল্প শুনিয়ে দেয়। সেই পার্টিতে অ্যান্টনি জানে অ্যান্টনি তার ছেলের সাথে আমেরিকায় সেটেল হবে, কিন্তু সে যা টাকা কামিয়েছে সব তার ছেলের পড়াশোনা শেষ হয়ে গেছে। এখন খালি হাতে আমেরিকায় গিয়ে তার ছেলের জন্য বোঝা হতে চাচ্ছে না। অ্যান্টনি জানে সে একটা বড় ডিল পেয়েছে। দুবাই থেকে 3টা ইম্পোর্টেড কার আসবে। তাদের কাছে 10 লাখ টাকা হলে তারা এই ডিলে বড় অঙ্কের প্রফিট করতে পারবে। এবার যা প্রফিট হবে তারা 3জন সমান ভাগ করে নেবে। অ্যান্টনি এটাও জানায় এটা তার লাস্ট ডিল হতে যাচ্ছে। তবে 10 লাখ টাকা ব্যাংক থেকে বের করা খুব ভয়ঙ্কর একটা রিস্ক। ভাস্কর জানায় সে ভেবে দেখবে এ ব্যাপারে। তুমি আজকে ভাস্করকে কার্তিক জড়িয়ে ধরে বলে আজকে সে অনেক হ্যাপি। কার্তিক তার বাবা মাকে প্রমিস করে সে তার আর কখনোই অবাধ্য হবে না। তারা যা বলবে সবকিছু শুনবে। ভাস্কর তার ছেলে খুশি দেখে সে ডিসাইড করে সে তার পরিবারের অভাব আর কখনো দেখবে না। আর সে অ্যান্টনিকে কল করে জানায় টাকা ম্যানেজ হয়ে যাবে। এইবার এতগুলো টাকা ম্যানেজ করা তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। এদিকে ভল্ট ম্যানেজার প্রতিদিন একটু তাড়াতাড়ি বাড়ি চলে গেলেও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছে না। আর এই জন্য সে সাম্বার সাহায্য নেয়। সাম্বা ভল্ট ম্যানেজারকে কল করে বিভিন্ন রকম কথা বলে তাকে ব্যস্ত রাখে। আর সেই সুযোগে ভাস্কর ভল্ট থেকে 10 লাখ টাকা তার ব্রিফকেসে ঢুকিয়ে নেয়। এইভাবে টাকা বের করে এনে ভাস্কর সমস্ত টাকা অ্যান্টনিকে দেয়। তবে জানতে পারে তাদের যে ডিলার ছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তাই তার জন্য তাদের ডিলটা ক্যান্সেল করতে হচ্ছে। তারা সকলে চিন্তা করে যায় 10 লাখ টাকা দিয়ে একদিনের মধ্যে তাদের জোগাড় করতেই হবে। এরপর সে অ্যান্টনিকে বলে 3টা গাড়ি কেনার মতো আর কোনো ডিলার কি এখানে নেই। অ্যান্টনি সব জায়গায় খোঁজ লাগায় আর জানতে পারে গোয়াতে একজন বায়ার রয়েছে। সে কিনা 3টি ইম্পোর্টেড গাড়ি কিনে নেবে। তবে এই গাড়িগুলোকে ইল্লিগাল ওয়েতে ভারতে আনা হয়েছে। এগুলো গোয়াতে নিয়ে যাওয়া খুবই রিস্ক হয়ে যাবে। এই কারণে ভাস্কর একটা প্ল্যান করে তারা গাড়িগুলোকে ফেক সরকারি নাম্বার প্লেট লাগিয়ে দেয় যেন কারো সন্দেহ না হয়। কিন্তু সাম্বার কাছে গাড়ির লাইসেন্স না থাকে পুলিশ তাকে আটকে দেয়। ভাস্কর তখন এসে পুলিশকে বলে গাড়িতে ভিআইপি রয়েছে। আসলে 3জন ভিক্ষুককে ভাস্কর প্ল্যান করে মন্ত্রী বানিয়ে নিয়ে এনেছে যেন পুলিশ তাদের কোনো সন্দেহ না হয়। আর সাথে একজন ড্যান্সারকে মডেল সাজিয়ে নিয়ে এনেছে। পুলিশ এইসব দেখে ভয় পেয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। এই ঘটনার পর গোয়াতে তাদের কোনো পুলিশ আটকায় নেই। তারা 3টি ইম্পোর্টেড গাড়ি সেল করে পুরো 20 লাখ টাকা প্রফিট করে। ভাস্কর সেই ভিক্ষুকদের ও ডান্সারদের অনেকগুলো টাকা দেয়। তাদের কাজের জন্য অ্যান্টনি কাজ শেষ করে আমেরিকায় চলে যায়। যাওয়ার আগে সে বলে যায় যখনই তার কোনো প্রয়োজন পড়বে ভাস্কর যেন তাকে অবশ্যই কন্ট্যাক্ট করে। পরের দিন ভাস্কর সুটকেসে টাকা রেখে তার ওপর কিছু কাপড় ঢুকিয়ে নেয়। এরপর সে তাড়াতাড়ি করে ব্যাংকে আসে। তবে এসে দেখতে পায় কিছু পুলিশ ব্যাংকে এসেছে। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। সে ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। ভেতরের পরিস্থিতি দেখে সে খুব ঘাবড়ে যায়। তবে কিছুক্ষণ বাদে সে জানতে পারে ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট মিলে ব্যাংকে থেকে বিভিন্ন ক্লায়েন্টদের লোন করিয়ে দিত আর তার বিনিময়ে ক্লায়েন্টদের কাছ থেকে কমিশন নিত। পুলিশ তাদের এই দুর্নীতির জন্য ব্যাংকে এসেছে। কিছুক্ষণ পর জিএম ভাস্করের সুটকেস দেখে। তাকে জিজ্ঞাসা করে তার সুটকেসের ভেতর কি রয়েছে। ভাস্কর জানায় সুটকেসের ভেতর তার কিছু কাপড় রয়েছে। জিএম তাকে সুটকেসে খুলে দেখতে বলে। ভাস্কর খুব ইতস্তত হয়ে যায়। ধীরে ধীরে সে সুটকেস খুলতে থাকে। তবে এরপর দেখা যায় তার সুটকেসের ভেতর শুধুমাত্র কাপড়ই রয়েছে। ভাস্করকে 50 লাখ টাকার ড্রয়ার থেকে বের করতে বলেছিল ভল্ট ম্যানেজার। পুলিশ যাওয়ার সাথে সাথে সে চালাকি করে 40 লাখ টাকা ভল্টে থেকে বের করে তার 10 লাখ টাকা পরবর্তীতে অ্যাড করে দেয়। আর ভল্ট ম্যানেজার টাকা গুনে জিএম কে জানায় এখানে 50 লাখ টাকাই রয়েছে। আর এই সবকিছু ভাস্করের কাছে একটা গডের ইশারা ছিল। সে সাম্বাকে বলে তাদের এই কাজ করা এখন আর ঠিক হবে না। গড তাদেরকে বারবার সিগন্যাল দিচ্ছে। এখন না থামতে পারলে শেষে সব হারাতে হবে। কিন্তু সাম্বা তার এই কথা
কথা শোনে না। সে ব্যাংকে রিজাইন দিয়ে তার প্রফিটের টাকা দিয়ে বিজনেস শুরু করে। ভাস্কর ৬ লাখ টাকা কামিয়েছিল। সে তার পরিবারের সবার জন্য এই ৬ লাখ টাকা সমান ভাগে ভাগ করে রাখে। আর সে ঠিক করে সে সমস্ত ইলিগাল কাজ ছেড়ে দেবে। কিন্তু কিছুদিন পরে ভাই লন্ডনে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের চান্স পায়। অ্যাডমিশনের জন্য ৬ লাখ টাকা লাগবে। ভাস্কর দ্বিতীয়বার আর না ভেবে তার সঞ্চয়ের সমস্ত টাকা ছোট ভাইকে দিয়ে দেয়। পরের দিন অফিসের চেয়ারম্যান ভাস্করকে তার রুমে ডাকে এবং তাদের ব্যাংকের সেই ২ জনের জন্য রেপুটেশন নষ্ট হয়েছে সেটা তাদেরকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আর এখন ব্যাংকের সেই ২টো পোস্ট খালি রয়েছে। তখন সে বলে, "এক বছরে এ ধরনের প্রমোশন কখনো হয়নি।" একজন জুনিয়র কর্মচারী থেকে সোজা সিনিয়র ম্যানেজার। সে ভাস্করকে কংগ্রেচুলেশন জানায় আর বলে আজ থেকে সে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তার স্যালারি হবে ১৯,৫০০ টাকা আর সাথে অন্যান্য খরচ বহন করবে। সে ভাস্করের কাছে জানতে চায় তার কি কোনো ডিমান্ড রয়েছে কিনা। ভাস্কর বলে তার একটাই ডিমান্ড রয়েছে, ব্যাংকের সেই মারুতি ৮০০ মডেলের গাড়িটা তার একটা স্বপ্ন। তখন তার বস সাথে সাথে তার গাড়িটি তাকে দিয়ে দেয়। ভাস্কর তার গাড়ি নিয়ে কলোনি দিয়ে খুব গর্বের সাথে প্রবেশ করে। সবাই গাড়ি দেখে হা হয়ে তাকিয়ে থাকে। সুমিত এই গাড়ি দেখে তো অবাক। ভাস্করের সাথে সাথে সুমিতি তাকে খুশি খবরটা দেয়। সে জানায় প্রমোশন হয়েছে, সোজা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এই কথা শুনে সুমিতি তো অনেক খুশি। গল্প আবার বর্তমানে চলে আসে। একজন কর্মচারী সিবিআই অফিসার ভাস্করের ব্যাংকের ডিটেলস দেখে সে দেখতে পায় ভাস্করের ব্যাংকে ১০০ কোটি টাকা রয়েছে। একজন সাধারণ ব্যাংক অফিসারের ব্যাংকে এত টাকা কি করে থাকতে পারে? সিবিআই এ ব্যাপারে ভাস্করের কাছে জানতে চায়। গল্প আবার চলে আসে ১৯৯০ সালে। চেয়ারম্যান ভাস্করকে তার কাজ বুঝিয়ে দেয়। তাকে বলে কিছু ক্লায়েন্ট খুব গুরুত্ব সহকারে হ্যান্ডেল করতে হবে। সে হলো হার্ষা মেহরা নামে একজন স্পেশাল ক্লায়েন্টের কথা ভাস্করকে বলে। হার্ষা তাদের ব্যাংকের একজন স্পেশাল ক্লায়েন্ট আর তার জন্য ব্যাংকে কোটি কোটি টাকা বিজনেস হয়। সে যেন তাদের থেকে হাতছাড়া না হয়ে পড়ে। পরের দিন সুরাজ নামে এক লোক ভাস্করের সাথে দেখা করতে আসে। সে বলে হার্ষা কাটেরি ব্যাংকের কিছু বিয়ার তাকে দিয়েছে। আসলে বিয়ার হলো ব্যাংকের রিসিভ। ব্যাংক যেমন সাধারণ মানুষদের লোন দেয় ঠিক একইভাবে ব্যাংক অন্যান্য ব্যাংকে লোন দিতে পারে। তবে ব্যাংকের নিয়ম অনুসারে ব্যাংক কখনো আরেক ব্যাংকে সরাসরি লোন দিতে পারে না। এই জন্য তাদের একজন মিডিয়ামের প্রয়োজন। আর সেই মিডিয়াম হলো হার্ষা মেহরা। যেমন মাগাদা ব্যাংকের কাটেরি ব্যাংকের কিছু লোন দিতে চাইলে সে লোন তারা সরাসরি কাটেরি ব্যাংকের নামে দিতে পারবে না। আর এই জন্য তারা সেই লোনটা দেবে হার্ষা মেহরাকে। আর হার্ষা মেহরা ওই টাকা নিয়ে কাটেরি ব্যাংকে জমা করবে। আর এই কাজের জন্য হার্ষা মেহরা 1% কমিশন নিয়ে থাকে। ভাস্কর ব্যাংকের রিসিট দেখে সেখানে সই করে দেয় আর সুরাজকে বলে দেয় ২ সপ্তাহের মধ্যে লোন পরিশোধ করতে। সুরাজ ভাস্করকে বলে সব সময় ২ সপ্তাহের মধ্যে লোন পরিশোধ করা সম্ভব হয় না। সে ভাস্করকে একটা ঘড়ি উপহার দিতে চায়। তবে ভাস্কর সেই ঘড়িটিকে ফিরিয়ে দিয়ে বলে ২ সপ্তাহের মধ্যে দিতে হবে। তবে সুরাজ ৪ সপ্তাহ পরে লোন পরিশোধ করতে আসে। ভাস্কর তাকে বলে পরের বার থেকে যেন লেট না হয়। তখন ভাস্কর হার্ষা মেহরা ব্যাংক স্টেটমেন্ট দেখতে পায়। তারা হার্ষা মেহরা নামে যে ব্যাংক রিসিট কেটেছিল সেটা কাটেরি ব্যাংকে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই স্টেটমেন্টে দেখতে পায় ওই টাকা কাটেরি ব্যাংকে কখনোই যায়নি, বরঞ্চ সেই টাকাটা গ্রোহাই নামে এক কোম্পানিতে গিয়েছিল। তাই ভাস্কর নিজের সন্দেহ দূর করতে কাটেরি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে। কিন্তু তার সাথে কথা বলে সে ভালোভাবে বুঝতেই পারে এই ব্যাংকের ম্যানেজার অনেক আগেই হার্ষার কাছে বিক্রি হয়ে গেছে। ইনফ্যাক্ট এই পুরো ব্যাংকটা হার্ষা কিনে রেখেছিল। ভাস্করের চিন্তা করতে থাকে এই টাকা কাটেরি ব্যাংকে ট্রান্সফার না করলে এতগুলো টাকা গ্রোহাই কোম্পানিতে পাঠিয়ে কি করে। সেই খবর নিয়ে সে জানতে পারে হার্ষা মেহরা যার শেয়ার মার্কেটে একটা বিশাল বড় প্লেস রয়েছে। শাহ মেহতা মাগাদা ব্যাংক থেকে যে টাকা নেয় সেটা কাটারি ব্যাংকে না পাঠিয়ে সেই টাকা গ্রোহাই কোম্পানিতে পাঠায়। আর গ্রোহাই কোম্পানি সেই টাকাগুলো দিয়ে বিভিন্ন ছোট ছোট কোম্পানির শেয়ার কিনে নেয়। তারা নিজেদের লোকদের দিয়ে বিভিন্ন শেয়ার কিনতে থাকে যাতে সে শেয়ারে ভ্যালু বেড়ে যায়। আর যখন এই শেয়ারে ভ্যালু বেড়ে যায় তারা সেই সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। আর শেয়ার ওঠানামা করতে কমপক্ষে ৪ সপ্তাহ প্রয়োজন। এই জন্য ব্যাংকের রিসিট জমা করে টাকা জমা দিতে তাদের ৪ সপ্তাহ প্রয়োজন। আর এই ৪ সপ্তাহের মধ্যে তারা ১০ গুণের বেশি প্রফিট কামিয়ে নেয়। অর্থাৎ মাগাদা ব্যাংক থেকে যে টাকা কাটারি ব্যাংকে যাওয়ার কথা ছিল সেই টাকা হার্ষার কাছে যায়। আর হার্ষা ওই টাকা শেয়ার মার্কেটে কাজে লাগিয়ে ১০ গুণ টাকা কামিয়ে এই টাকা আবার মাগাদা ব্যাংকে ফিরিয়ে দেয়, যেটা সম্পূর্ণরূপে ইলিগাল। তাই তার জন্য ভাস্কর চিন্তা করে চেয়ারম্যানকে কল করে বিষয়টা জানিয়ে দেবে। কিন্তু পরে মনে হয় এটা করলে তার কি লাভ। তার এই অপরচুনিটিটা কাজে লাগাতে চায়। আর এই কারণে ভাস্কর সুরাজের সাথে দেখা করে। সুরাজ ভাস্করকে একটা চেক দিয়ে দেয়, কিন্তু ভাস্কর সেই চেকটি ছিঁড়ে দেয়, জানায় তার এই কোনো চেক প্রয়োজন নেই, বরঞ্চ তারা যে পরিমাণ লাভ
করবে তার 1% সে নেবে আর ওই টাকাটা সে ক্যাশে নেবে। আর এর সাথে তারা কোন শেয়ার কিনবে আর কোন শেয়ার বিক্রি করবে সে সমস্ত ইনফরমেশন যেন একদিন আগে তারা ভাস্করকে জানায়। সুরজ এই ডিলের সাথে রাজি হয়ে যায়। ভাস্কর তার ইলিগ্যাল কাজ শুরু করে। তার ভাগ্য দুয়ার আবার খুলে যায়। এরপর 1 মাসে সুরজ ভাস্করকে 25 লাখ টাকা দিয়ে দেয়। কিন্তু একজন ব্যাংকারের কাছে এত টাকা থাকাটা নরমাল বিষয় নয়। তাই ভাস্কর আনোয়ারের নামে একটা ছেলের সাথে দেখা করে, যার সাথে অ্যান্টনি পরিচয় করিয়ে দিয়েছিল। সে আনোয়ারকে বলে এই টাকাটা কিভাবে হোয়াইট করা যাবে। আনোয়ার তাকে নিয়ে একটা লটারি কোম্পানিতে নিয়ে আসে। ভাস্কর সেই কোম্পানিতে 3% কমিশন দিয়ে তাকে লটারির প্রথম পুরস্কারটা জিতিয়ে দিতে বলে। পরের দিন ঠিক এমন সময় ভাস্কর তার লটারির নাম্বার মিলিয়ে সবার সামনে এমন অ্যাক্টিং করে যেন সত্যি সত্যি লটারির মাধ্যমে সে 25 লাখ টাকা জিতেছে। এজেন্সি কমিশন আনোয়ারের টাকা এবং ট্যাক্সের টাকা দিয়ে 25 লাখ টাকা থেকে 17 লাখ টাকা ভাস্কর পায়। তবে এই পুরো 17 লাখ টাকাটা সে লিগ্যাল টাকা। ভাস্কর এই টাকা দিয়ে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। সুরজ তাকে শেয়ার মার্কেটে ইনফরমেশন দেয় আর ভাস্কর তার টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। আর সুরজের কাছ থেকে ইনফরমেশন নিয়ে সেই সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে সে প্রচুর টাকা লাভ করে। এইভাবে ভাস্কর 17 লাখ টাকা থেকে 70 লাখ টাকা শুধুমাত্র 2 সপ্তাহে ইনকাম করে। আর এরপর গল্প বর্তমানে চলে আসে। সিবিআই ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে আর অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি একদিনে 69 লাখ টাকা কিভাবে খরচ করলে? ভাস্কর আবার বলতে থাকে তার বোনের বিয়ের জন্য তারা একটি জুয়েলারি দোকানে যায়। তবে দোকানের স্টাফ তাদের গাড়ি ও তাদের পোশাক আশাক দেখে তাদের তেমন একটা গুরুত্ব দেয় না। এমনকি তাদেরকে জুয়েলারি দেখানোর ক্ষেত্রে ইতস্তত বোধ করতে থাকে। আর এ সমস্ত কিছু ভাস্কর এগোতে লাগে, যার সাথে সাথে সে ব্যাংকের সমস্ত টাকা তুলে নেয়। এরপর তারা খুব এক্সপেন্সিবল জামা কাপড় কিনে সেই জামা কাপড় পরে চলে যায় গাড়ি কিনতে। আর একটা দামি গাড়ি কিনে নিয়ে সে গাড়ি করে একদম ভিআইপিদের মতো করে জুয়েলারির দোকানে এন্ট্রি নেয়। এবার স্টাফদের মুখ যেন বন্ধই হয়ে যায়। সবাই তাদের রেসপেক্ট করে সেই কাউন্টারে সমস্ত জুয়েলারি কিনে নেয়। সিবিআই অফিসার ভাস্করের এরকম অ্যাটিটিউডে দেখে হাততালি দিতে বাধ্য হয়। ভাস্কর খুব ধুমধাম করে তার বোনের বিয়ে দেয়। সে সুরাজের সাথে সেই বিজনেস করে আরো টাকা ইনকাম করে। ভাস্কর টাকাগুলো আবার আনোয়ারের মাধ্যমে লিগ্যাল করতে চেয়েছিল, তবে আনোয়ার জানায় 3 মাসের মধ্যে 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স প্রবলেম করবে। সহজে এই সমস্ত টাকা তারা আবার হোয়াইট মানিতে পরিণত করতে পারবে। তবে সে ইলিগ্যাল টাকা লিগ্যাল করার জন্য তাদের একটা বিজনেস খুলতে হবে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে হবে, যাতে করে তারা বিদেশে মাল বিক্রি করে বিজনেস দেখিয়ে সেই সমস্ত টাকা আবার দেশে নিয়ে আসতে পারবে। আর যেহেতু সুমিতি অনেকদিন থেকে হোমমেড ফুডের বিজনেস করতে চায়, তাই ভাস্কর সুমিতিকে হোমমেড ফুডের বিজনেস খুলে দেয় আর আনোয়ারের সেই দোকানে অ্যাকাউন্টেন্ট হিসেবে রাখে। আনোয়ার সেই ফুডের দোকানে প্রতি ফেক বিল বানাতে থাকে আর সবাইকে জানায় এই দোকান থেকে তার প্রফিট হচ্ছে। এদিকে সুমিতি দেখতে পায় ভাস্কর দিনে দিনে খুব রুড হয়ে যাচ্ছে। টাকার নেশা ভাস্করের মধ্যে অনেক ইগো জমতে থাকে। সে গরিব মানুষদের যেন মানুষই মনে করে না, সবসময় টাকার গরম দেখাতে শুরু করে। একদিন ভাস্কর গাড়ির সাথে কলোনির একজনের স্কুটি ধাক্কা লাগে। এটা সেই ব্যক্তি যে বাজারের মাঝখানে ভাস্করের অপমান করেছিল, তার পকেট ছিঁড়ে ফেলে তার স্কুটির চাবি নিয়ে গিয়েছিল। আর এর জন্য ভাস্কর তার উপর অনেক বেশি রাগ দেখায়। সে রেগে লোকটির স্কুটি ভেঙে ফেলে, যেন সেই কলোনির রাস্তা শুধু তারই ব্যবহারের জন্য। সুমিতি এসব দেখে খুব কষ্ট পায়। তাদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে। সুমিতি এই ভাস্করকে আর চায় না। সে চায় সেই পুরনো সাদামাটা ভাস্কর যেন ফিরে আসে। একদিন কাটারি ব্যাংকে সেই ম্যানেজার ভাস্করের সাথে দেখা করতে আসে। তখন ভাস্কর তাকে জানায় কাটারি ব্যাংকে এখনো 90 কোটি টাকা লোন রয়েছে আর এসব ম্যানেজ করতে হিমশিম খেতে হয়। এই কথাটা শোনার পর ম্যানেজার যেন আকাশ থেকে পড়ে। সে ভাস্করের কাছ থেকে লোনের স্টেটমেন্ট চেক করে বলে, এই ব্যাংকের রিসিট গুলো যে সাইন রয়েছে সেটা তার নয়। সে সর্বোচ্চ 9 কোটি টাকা সাইন করেছে। হার্ষা ব্যাংকের রিসিট তার সাইন নকল করেছে। এসব কথা বাইরে প্রকাশ হলে শেয়ার মার্কেট কোলাপস হয়ে যাবে, ইন্ডিয়ান ইকোনমি নিচে নেমে যাবে। আর এসব টেনশনে লোকটি স্ট্রোক করে। ভাস্কর তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সে ম্যানেজারকে বাঁচাতে পারে না। সে সুরাজের কাছে জানতে চায় সে কেন ফেক সাইন বানিয়ে এগুলো লোন নিয়েছে। সুরাজ জানায় হার্ষা মেহরা সব সামলে নেবে। ভাস্কর প্রচুর টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছে না এই সমস্ত ফেক ব্যাংক রিসিট সে কি করে মেলাবে। হার্ষা মেহরা ব্যাংকের থেকে 90 কোটি টাকা লোন নিয়েছে, সেটা যদি সে শোধ না দেয় তাহলে কি হবে। এদিকে সুমিতির ভাই বিজনেসে লস খেয়েছে। সুমিতির মা তাকে টাকা দিয়ে সাহায্য করতে বলে। সুমিতি জানে এটা ভাস্করের টাকা, সে যা চায় তাই হবে।
সুমিতের মা রেগে গিয়ে বলে টাকা হওয়াতে তাদের অহংকার বেড়ে গেছে। আমার দেওয়া হোমমেড ফুডের বিজনেস আইডিয়া থেকে সে এত টাকা ইনকাম করেছে। সুমিতি খুব রেগে যায়। সে বাড়ি এসে দোকানে সবকিছু ভেঙে ফেলে। কান্না করতে করতে ভাস্করকে বলে আমি পুরনো পরিবার ফিরে পেতে চাই। এসব ঝামেলা শুনতে পেরে ভাস্করের বাবা তাকে রুমে ডাকে। সে ফেক বিলগুলো দেখে তার মানে জানতে চায়। ভাস্কর বাবাকে অনেক উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, তবে তার বাবা বলে আমি একসময় শহরের টপ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, তাই আমাকে মিথ্যা বলতে এসো না। আমি জানি তুমি যা করছো তা খুব ভয়ঙ্কর। তুমি এই বিজনেসের আড়ালে মানি লন্ডারিং চালাচ্ছ। টাকা কামানোটা এখন তোমার নেশা হয়ে গেছে। এই সবকিছু সুমিতি শুনতে পায়। সে বুঝতে পারে এতদিন ভাস্কর যা টাকা ইনকাম করে তার পুরোটাই ইলিগাল। এমনকি সুমিতিকে যা বিজনেসটা খুলে দিয়েছে সেটা শুধুমাত্র সে কালো টাকাটা সাদা করার জন্য। তাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে যায়। এদিকে ভাস্কর খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছে না সে কি করে ব্যাংকের সমস্ত ঝামেলা মেটাবে। তাই ধীরে ধীরে সে সবকিছু ছেড়ে দিতে থাকে। সে তার জমানো টাকা থেকে তার ভাইয়ের লন্ডনে বাড়ি কিনতে বলে, আর বোনকে দুটো ফ্ল্যাট কিনে দেয়, আর কিছু টাকা সুমিতির ভাইকে দিয়ে নতুন বিজনেস করতে বলে। আর এটাও বলে এই টাকাটা আর ফেরত দিতে হবে না। এর বিনিময়ে যেন সাম্বাকে তার বিজনেসের পার্টনার বানিয়ে নেয়। সে তার আশেপাশে সবাইকে সব রকমের সাহায্য করতে থাকে। এইভাবে সে তার সমস্ত ভুলগুলো শোধরানোর চেষ্টা করে। আর ভাস্করের এই সমস্ত পরিবর্তন দেখে সুমিতি এবং তার মধ্যে সম্পর্কটা আগের মতো হয়ে যায়। সুরজ আবারও বিয়ে নিয়ে ভাস্করের কাছে এলে ভাস্কর সেটা অ্যাপ্রুভ করে না, বরঞ্চ সেটাকে ছিঁড়ে ফেলে দেয় আর জানিয়ে দেয় সমস্ত লোন সেটেল না করা পর্যন্ত সে নতুন করে আর কোনো বিয়ার ইস্যু করবে না। এই জন্য সুরজ জিএম এর কাছে ভাস্করের নামে কমপ্লেন করে। একজন পিয়নের সামনে জিএম ভাস্করকে কথা শোনালে ভাস্কর রেগে গিয়ে সে চাকরি থেকে রিজাইন করে নেয়। ব্যাংকের সবাই ভাস্করকে ভীষণ পছন্দ করতো। তারা ভাস্করকে বোঝাতে থাকে চাকরি ছাড়তে না করে, কিন্তু ভাস্কর সে সবার সামনে চাকরি ছেড়ে চলে আসে। আর তার 2 দিন পরে অর্থাৎ আজ সকালে সিবিআই ভাস্করকে ধরে নিয়ে এসেছে। এই সবকিছু শুনে সিবিআই ভাস্করকে বলে ভাস্কর তার সমস্ত ইলিগাল মানিকে লিগাল করে নিয়েছে, আর সে সমস্ত কিছুই করেছে তার খুব বুদ্ধির সাথে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর এই কারণে সিবিআই তাকে আটকাতে পারবে না। সিবিআই চাইলে তারা একটা কাজ করতে পারে, তারা ভাস্করকে ব্যাংক স্টেটমেন্ট এবং সুমিতের ওই কোম্পানি স্টেটমেন্ট সমস্ত কিছু ইডির কাছে দিতে পারে, আর দিয়ে বলতে পারে এই সব কিছু সন্দেহজনক মনে হচ্ছে, এই কারণে ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন রয়েছে। ইডি তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, আর ভাস্কর যতই চেষ্টা করুক না কেন এই ইডি চক্কর থেকে সে আর বেরোতে পারবে না। তবে সিবিআই অফিসার বলে সে এটা করবে না। সে ভাস্করকে একটা অফার দেয়। সে ভাস্করকে বলে গ্রহাই কোম্পানি 100 কোটি টাকার চেক বানাতে, আর সেই টাকাটা হারসা আবার এই মাগাদা ব্যাংকে জমা করবে। এতে কারো কোনো সন্দেহ হবে না, আর ব্যাংক থেকে হারসা যে 100 কোটি টাকা লোন নিয়েছিল সেই লোনটাও শোধ হয়ে যাবে। ভাস্কর বুঝতে পারে এই সিবিআই সমস্ত কিছুই হচ্ছে শুধুমাত্র তার টাকার জন্য, অর্থাৎ সিবিআই অফিসার এই সমস্ত স্ক্যামের সাথে জড়িত। সেখানে এসে উপস্থিত হয় ব্যাংকের চেয়ারম্যান আর জিএম। তারা বুঝতে পারে চেয়ারম্যান ও জিএম এবং সিবিআই তারা সবাই হাসার কাছে বিক্রি হয়ে আছে। তবে ভাস্করের কাছে ডিসিশন খুব সাধারণ ছিল। সে তার ব্যাংকের থাকার সমস্ত টাকা হাসি মুখে চেক সাইন করে দিয়ে দেয়। গ্রহাই কোম্পানির নামে পরের দিন সুরাজ চেক ভাঙাতে আসলে জানতে পারে ভাস্কর 10 দিন আগে ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছে, আর সাথে তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। চেয়ারম্যান সিবিআই এসব শোনার পর তারা পুরো শকড হয়ে যায়। জিএম বলতে থাকে কিন্তু সিস্টেমে তো দেখাচ্ছে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। তখন এই ব্যাংকের কর্মচারী জানায় মাসের শেষে শুধুমাত্র কম্পিউটার এন্ট্রি করা হয়, আর এই জন্য সিস্টেমে ভাস্করের অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আর এটাও দেখাচ্ছে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। তারা ভাবতে থাকে ভাস্করকে এখন তারা কোথায় খুঁজে পাবে। তবে ততক্ষণে ভাস্কর তার পরিবার নিয়ে আমেরিকায় চলে গেছে। আসলে এই প্ল্যানটা ভাস্কর তার বাবাই দিয়েছিল। তার বাবা আগে থেকে বুঝতে পারে কোনো একদিন এমন সিচুয়েশন আসতে পারে। সে তার আগে থেকে ভাস্করকে সব বলে দেয়। ভাস্কর জানতে পারে তারা যদি আমেরিকায় 1 কোটি টাকা ডোনেট করে তাহলে তারা আমেরিকার সিটিজেন পেয়ে যাবে। এই পদ্ধতিতে আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নেয় ভাস্কর। যখন অ্যান্টনিকে ফোন করে তখন অ্যান্টনি ভাস্কর এই ব্যাপারে সমস্ত রকমের সাহায্য করে। অ্যান্টনি ভাস্করকে আমেরিকার একটা হোটেল কিনে দেয়। সিবিআই ভাস্করের বাড়িতে আসে, তবে আমেরিকায় চলে যায়, কিন্তু দেশ ছাড়া আগে ভাস্কর একটা কাণ্ড করে যায়। সে আরবিআই ডিপার্টমেন্টে ব্যাংকের চেয়ারম্যান, সিবিআই ও জিএম এর সমস্ত দুর্নীতির কথা জানিয়ে দিয়ে আসে, আর এই জন্য আরবিআই থেকে মাগাদা ব্যাংকে ইনভেস্টিগেশন করার জন্য আসে। তাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে তারা সমস্ত ইলিগাল ঘটনা সম্পর্কে জানতে পারে, আর সাথে এটাও জানতে পারে হাসা মেহরা কিভাবে ফেক ব্যাংক রিসিট বানিয়ে ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে ম্যানিপুলেট করছে। হাসা মেহরার সাথে এই 3 জন ইলিগাল কাজে ইনভলভ ছিল।
এভাবে ভাস্কর তাদের ফাঁসিয়ে নিজে ভিকটিম সেজে বেঁচে যায়। বর্তমানে ভাস্কর আমেরিকাতে তার হোটেল বিজনেস শুরু করেছে। সে যেমন লাইফস্টাইল চেয়েছিল এখন সেইভাবে বাঁচতে পারছে। জানায় তার এই সফলতার পেছনে সবথেকে বড় অবদান হচ্ছে চোখের সামনে কাটারি ব্যাংকের ম্যানেজারের মৃত্যু আর তার বাবার সঠিক পরামর্শ। সবশেষে ভাস্কর বলে, যদি আমরা জিতে গিয়ে সবশেষে হেরে যাই তাহলে আমাদের কেউ মনে রাখবে না। যদি আমরা হারতে হারতে সবশেষে গিয়ে জিতে যাই তাহলে আমাদের সবাই মনে রাখবে। আর আমি এই খেলোয়াড়, হেরে গিয়ে জিতেছি। এটা একদম গ্যাম্বলিং এর মতো। আর ভাস্কর জানতো তাকে কোথায় থামতে হবে, এই জন্য সে তার লাইফের সফলতা পেয়ে গেছে। এখানে বলেই গল্পটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।